আজকের বিষয় হচ্ছে দণ্ডবিধি। আসন্ন রিটেন পরীক্ষায় দণ্ডবিধির যে সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ওই সমস্ত প্রশ্নই এখানে দেওয়া হয়েছে। তো আপনারা একেবারে ধৈর্য সহকারে প্রশ্নগুলো দেখবেন এবং শুরুতেই যে বিষয়টি আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি যে এই প্রশ্ন পিডিএফ আকারে যদি পেতে চান তাহলে আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক করেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যদি বলেন যে আমি রিটেন সাজেশন পেতে চাই তাহলে আমি দিতে পারবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায় এবং কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য বলতে কি বোঝায়, বা সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন। দি প্যানেল কোড 1860 এর 34 ধারায় সাধারণ অভিপ্রায় কমন ইন্টেনশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে যখন কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে তাদের সকলের একই অভিপ্রায় সাধনকল্পে কোনো অপরাধমূলক কাজ সম্পাদিত করে তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কাজের জন্য এইরূপে দায়ী হবেন যেন উক্ত কাজ উক্ত ব্যক্তি কর্তৃক পৃথকভাবে সম্পাদিত হয়েছিল। কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায় অর্থাৎ 34 ধারার প্রয়োগের শর্তাবলী হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তিবর্গের সমন্বয়ে অপরাধটি সংগঠিত হতে হবে। উক্ত ব্যক্তিবর্গের মধ্যে অপরাধ সংগঠনের একই অভিপ্রায় ইচ্ছা বিদ্যমান থাকতে হবে। অপরাধ সংগঠনে আসামিদের পূর্ব পরিকল্পনা থাকতে হবে। অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে। অপরাধ সংগঠনের সাধারণ অভিপ্রায় সম্পর্কে অপরাধে অংশগ্রহণকারীরা অবশ্যই জ্ঞাত থাকবেন। কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য হচ্ছে দি প্যানেল কোড 1860 এর 149 ধারায় কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে কোনো বেআইনি সমাবেশ বাস্তবায়ন করার জন্য যে সকল উদ্দেশ্য থাকে সেই সকল উদ্দেশ্য কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত। কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য 149 ধারা প্রয়োগের শর্তাবলী। বেআইনি একটি সমাবেশ সংগঠিত হতে 5 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে। অপরাধীগণ উক্ত বেআইনি সমাবেশের সদস্য ছিলেন। উক্ত বেআইনি সমাবেশের উদ্দেশ্য হবে 141 ধারার উদ্দেশ্যসমূহ। ওই সমাবেশের সাধারণ উদ্দেশ্যের কথা অপরাধীদের জানা ছিল। বেআইনি সমাবেশের কোনো সদস্য 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠিত করেছিল। অপরাধীদের জ্ঞান ছিল যে সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে অপরাধটি সাধনকল্পে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সাধারণ অভিপ্রায় কমন ইন্টেনশন এবং সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্ট মধ্যে পার্থক্য। ধারাগত পার্থক্য। দি প্যানেল কোড 1860 এর 34 ধারায় সাধারণ অভিপ্রায় কমন ইন্টেনশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। পক্ষান্তরে দি প্যানেল কোড 1860 এর 149 ধারায় কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপরাধ সংগঠনের ব্যক্তির সংখ্যা। 34 ধারায় উল্লেখিত সাধারণ অভিপ্রায় 2 বা ততোধিক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়। পক্ষান্তরে 149 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাৎপর্য 134 ধারায় সাধারণ অভিপ্রায় অপরাধের যৌথ দায় নির্ধারণের একটি নীতি। পক্ষান্তরে সাধারণ উদ্দেশ্য অপরাধ সংগঠিত করার শাস্তিযোগ্য। আবশ্যকীয় উপাদান। দি প্যানেল কোড 34 ধারায় 2টি বিষয় আবশ্যক, যথা সাধারণ অভিপ্রায় অপরাধের অংশগ্রহণ। পক্ষান্তরে দি প্যানেল কোড 1860 এর 149 ধারায়ও 2টি বিষয় আবশ্যক, যথা সাধারণ উদ্দেশ্য বেআইনি সমাবেশ। পরের প্রশ্নটি হচ্ছে অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়।
অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কী? অপরাধীদের যে দণ্ডে দণ্ডিত করা যায়, অপরাধীদের 5 ধরনের দণ্ডে দণ্ডিত করা যায়, যথা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। কারাদণ্ড 2 ধরনের হতে পারে: সশ্রম, বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্তি এবং অর্থদণ্ড। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য হচ্ছে, শাস্তি প্রদানের উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা এবং অপরাধীকে সংশোধিত করা। অপরাধ বিজ্ঞানীরা শাস্তির উদ্দেশ্যকে নিম্নোক্তভাবে ভাগ করেছেন: প্রতিশোধ। সমাজে সাধারণ মানুষ প্রতিশোধ গ্রহণের মাধ্যমে শাস্তির যথার্থতা খুঁজে পায়। সে চায় ক্ষতিপূরণ। অপরাধীকে শাস্তি ভোগ করতে দেখলেই তার প্রতিহিংসার আগুন নিভে যায়। এটা ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক ভূমিকা। নিবারণ শব্দের অর্থ হচ্ছে বারণ বা নিবৃত্ত করা। কোনো কাজ করতে বাধা প্রদানের নামই নিবারণ। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য হল ভীতি প্রদর্শনের মাধ্যমে অপরাধী ও অন্যদের অপরাধ সংগঠন থেকে বিরত রাখা। প্রতিরোধ। শাস্তি প্রদানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধ করা। একজনকে শাস্তি প্রদানের মাধ্যমে সমাজের অন্যদের শিক্ষা দেওয়াটাই হলো শাস্তির প্রতিরোধমূলক উদ্দেশ্য। কোনো অপরাধীকে তার অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হলে অন্যরা অপরাধ থেকে বিরত থাকবে, এই উদ্দেশ্য দণ্ড বা শাস্তি করা হয়। সংশোধিত। বর্তমান বিশেষ একজন অপরাধীকে সমাজের বাইরে বিবেচনা না করে সংশোধন করে কিভাবে সমাজে মূল ধারায় ফিরিয়ে আনা যায়, সেজন্য বিভিন্ন রকম উদ্ভাবনী ও সৃজনশীল দণ্ড প্রদান করা হয়, যেন অপরাধী নিজেকে সংশোধন করতে পারে। তাই বলা যায় দণ্ড প্রদানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে সংশোধনের সুযোগ দেয়া। আধুনিক বিশ্বে অপরাধীকে একজন রোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে, অপরাধকে ঘৃণা করে, অপরাধীকে নয়। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, কোন কোন ধারায় অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যায়? দি পেনাল কোড 1860 এর নিম্নোক্ত ধারায় অপরাধগুলোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়, যথা 121 ধারার অধীনে বাংলাদেশ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ কিংবা যুদ্ধ ঘোষণার সহায়তা করা। 132 ধারার অধীনে বিদ্রোহের সহায়তা এবং এর ফলে বিদ্রোহ সংগঠিত হলে। 194 ধারার অধীনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা তৈরি করা এবং তার ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে। 302 ধারা মোতাবেক খুন করা। 303 ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড দণ্ডিত হবে। 305 ধারার অধীনে নাবালক, উন্মাদ বা মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যার প্ররোচনা করলে এবং তার ফলে আত্মহত্যা করে। 307 ধারার অধীনে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তিবর্গ দ্বারা খুনের চেষ্টা এবং আঘাত দান। 326 খ ধারার অধীনে ইচ্ছাকৃতভাবে 2টি চোখ উপড়িয়া বা অ্যাসিড জাতীয় পদার্থের মাধ্যমে 2টি চোখের দৃষ্টি শক্তি নষ্টকরণ বা মুখমণ্ডল অ্যাসিড জাতীয় পদার্থের মাধ্যমে বিকৃতিকরণ করা। 364 ক ধারার অধীনে 10 বছরের কম বয়স্ক লোককে অপহরণ বা অপহরণ করার। 396 ধারার অধীনে খুনসহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি? দি পেনাল কোড 1860 এর 76 থেকে 106 ধারায় বর্ণিত সাধারণ ব্যতিক্রমগুলো নিচে দেওয়া হলো। 76 ধারা অনুসারে পদস্থ কর্মচারী কর্তৃক কৃত কাজ অপরাধ না। 77 ধারা অনুসারে আদালতের বিচার কার্য পরিচালনার জন্য বিচারক সরল বিশ্বাসে আইনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে কোনো কাজ করলে তা অপরাধ হবে না। 78 ধারা অনুসারে আদালতের নির্দেশ অনুসারে কাজ করলে অপরাধ হবে না। 79 ধারা অনুসারে আইনের ভুল ধারণাবশত কোনো কার্যই অপরাধ নয়। 80 ধারা অনুসারে আইনানুগ কার্য সতর্কতার সহিত করে দুর্ঘটনা ঘটিলে অপরাধ না। 81 ধারা অনুসারে সম্ভাব্য ক্ষতিকর কাজ অপরাধ নয়। 82 ধারা অনুসারে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ হবে না।
83 ধারা অনুসারে 9 বছরের অধিক বয়স্ক, 12 বছরের কম বয়স্ক, অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য অপরাধ হবে না। 84 ধারা অনুসারে অপ্রতিষ্ঠিত বা উন্মাদ ব্যক্তির কার্য অপরাধ হবে না। 85 ধারা অনুসারে অনিচ্ছাকৃত মাতাল হওয়ার কারণে কার্য অপরাধ হবে না। 86 ধারা অনুসারে বিশেষ উদ্দেশ্য নিয়ে না করলে অপরাধ হবে না। 87 ধারা অনুসারে 18 বছরের কম বয়সী খেলার ছলে অপরাধ হয়ে গেলেও অপরাধ না। 88 ধারা অনুসারে কোনো ব্যক্তির মৃত্যু ঘটনার অভিপ্রায় ছাড়া উক্ত ব্যক্তির উপকারার্থে সদ্বিশ্বাস ও তার সম্মতিতে করলে তা অপরাধ নয়। 89 ধারা অনুসারে অভিভাবক বা তার সম্মতি নিয়ে শিশু বা অপ্রতিষ্ঠিত ব্যক্তির মঙ্গলের জন্য সরল বিশ্বাসে যে কাজ করা হয় তা অপরাধ নয়। 91 ধারা অনুসারে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে এমন কোনো কাজ করা হয় যেখানে তার সম্মতি নেওয়ার অসম্ভব ছিল, এরূপ কাজ অপরাধ নয়। 93 ধারা অনুসারে সরল বিশ্বাসে নেওয়ার সংবাদের ভিত্তিতে কোনো ব্যক্তির ক্ষতি হলে তা অপরাধ হবে না। 94 ধারা অনুসারে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ ছাড়া ভয়ভীতি ও হুমকি কারণে বাধ্য হয়ে কাজ করা অপরাধ নয়। 95 ধারা অনুসারে সম্ভাব্য বা তুচ্ছ ঘটনা অপরাধ হলেও শাস্তি দেওয়া যাবে না। 96 ধারা অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ নয়। দোষী মন মিন্স রে না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এই বক্তব্যটির তাৎপর্য দি প্যানেল কোড 1860 এর বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। দোষী মন মিন্স রে, দোষী মন হলো দুষ্ট মন বা কোনো অপরাধ কার্যের পশ্চাতে অসৎ অভিপ্রায়কে বোঝানো হয়েছে। কোনো অপরাধ প্রমাণ করতে হলে প্রথমেই অপরাধ করার ইচ্ছা তথা মিন্স রে প্রমাণ করতে হয়। সাধারণত অপরাধ করার ইচ্ছা বা ইন্টেনশন না থাকলে কোনো ব্যক্তিকে অপরাধী বলে ধরে নেওয়া যায় না। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে যখন অপরাধ করা হয় তখন তাকে অপরাধের ইচ্ছা বা ইন্টেনশন বলে। দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এই বক্তব্যটির তাৎপর্য দি প্যানেল কোড 1860 এর নিম্নোক্ত ধারার মধ্যে প্রতিফলিত হয়েছে। 80 ধারায় বলা হয়েছে, আইনানুগ কার্য সতর্কতার সহিত করে দুর্ঘটনা ঘটিলে অপরাধ না। কোনো কাজ অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত আইনানুগ কাজ সম্পাদনকালে কোনো কাজ করা হলে তা অপরাধ বলে গণ্য হবে না। যথাযথ যত্ন ও সতর্কতার সাথে সম্পাদিত কোনো আইনানুগ কার্যই ধারা 80 অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে না। যেহেতু এক্ষেত্রে মিন্স রেস ছিল না, তাই অপরাধজনক কাজ হওয়া সত্ত্বেও উক্ত ব্যক্তি দোষী হবে না। 81 ধারা সম্ভাব্য ক্ষতিকর কাজ অপরাধ নয়। দণ্ডবিধি 1860 এর 81 ধারা অনুযায়ী অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত এবং অন্যবিধ ক্ষতি নিবারণ সম্পাদিত সম্ভাব্য ক্ষতির কাজ অপরাধ বলে গণ্য হবে না। 85 ধারা অনিচ্ছাকৃত মাতাল হওয়ার কারণে কার্য অপরাধ না। অনিচ্ছাকৃত নেশাগ্রস্তর কারণে বিচার শক্তি রহিত অবস্থায় কোনো ব্যক্তি কোনো কাজ করলে তা অপরাধ বলে গণ্য হবে না। কোনো ব্যক্তি নিজের ইচ্ছার নেশাগ্রস্ত হলে সে ধারা 85 এর সুবিধা পাবে না। নেশা সৃষ্টিকারী বস্তু তার অগোচরে বা তার ইচ্ছার বিরুদ্ধে তার উপর প্রয়োগ করা হলেই সে এই ধারার সুবিধা পাবে। 93 ধারা সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, কোনো ব্যক্তির মঙ্গলের জন্য সরল বিশ্বাসে যোগাযোগ করা হলে কোনো ক্ষতি হলে তা অপরাধ বলে গণ্য হবে না। অপরাধমূলক সংগঠনের জন্য অভিপ্রায় এবং কাজ উভয় একত্রে ঘটতে হবে। দি প্যানেল কোড 1860 এর প্রাথমিক বিধানের আলোকে ফৌজদারি দায়ে হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এরূপ কাজসমূহের উল্লেখপূর্বক বক্তব্যটির ব্যাখ্যা করুন। অপরাধজনক অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। কোনো কাজ তখনই অপরাধমূলকে পরিণত হয় যদি তা অপরাধের অভিপ্রায় করা হয়। দোষীমান ছাড়া কোনো অপরাধ হতে পারে না। অপরাধ সংগঠনের দুটি আবশ্যিক উপাদান হল দোষীমন, অপরাধমূলক কাজ।
দোষীমন এবং অপরাধমূলক কাজ উভয় উপস্থিতি কোনো ব্যক্তিকে ফৌজদারি দণ্ডে দণ্ডিত করবে। কোনো অপরাধমূলক কাজ মনে মনে পরিকল্পনা করলাম কিন্তু অপরাধটা সংগঠিত না করলে তা কোনো অপরাধ হবে না। অপরাধমূলক আচরণের তখনই শাস্তিযোগ্য হবে যদি দোষী মন, মিন্সরে এবং অপরাধমূলক কাজ উভয় একত্রে হতে হবে। ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এরূপ কার্য সম্ভব। দি প্যানেল কোড 1860 এর 76 থেকে 106 ধারায় কিছু কাজ ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। 76 ধারায় বলা হয়েছে পদস্থ কর্মচারী কৃত কাজ অপরাধ না। 77 ধারায় বলা হয়েছে অনুসারে আদালতের বিচারকার্য পরিচালনার জন্য বিচারক সরল বিশ্বাসে আইনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে কোনো কাজ করলে তা অপরাধ হবে না। 78 ধারা অনুসারে আদালতের নির্দেশ অনুসারে কাজ করলে অপরাধ হবে না। 79 ধারা অনুসারে আইনের ভুল ধারণাবশত কোনো কার্যই অপরাধ নয়। 80 ধারা অনুসারে আইনানুগ কার্য সতর্কতার সহিত করে দুর্ঘটনা ঘটিলে অপরাধ না। 81 ধারা অনুসারে সম্ভাব্য ক্ষতিকর কাজ অপরাধ নয়। 82 ধারা অনুসারে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ হবে না। 83 ধারা অনুসারে 9 বছরের অধিক বয়স্ক ও 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য অপরাধ হবে না। 84 ধারা অনুসারে অপ্রকৃত বা উন্মাদ ব্যক্তির কার্য অপরাধ হবে না। 85 ধারা অনুসারে অনিচ্ছাকৃত মাতাল হওয়ার কারণে কার্য অপরাধ হবে না। 86 ধারা অনুসারে বিশেষ উদ্দেশ্য নিয়ে না করলে অপরাধ হবে না। 87 ধারা অনুসারে 18 বছরের কম বয়সী খেলার ছলে অপরাধ হয়ে গেলেও অপরাধ হবে না। 88 ধারায় বলা হয়েছে 88 ধারা অনুসারে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়া কোনো উক্ত ব্যক্তির উপকারার্থে সদ্বিশ্বাস ও তাহার সম্মতিতে করলে তা অপরাধ নয়। 89 ধারা অনুসারে অভিভাবক বা তার সম্মতি নিয়ে শিশু বা অপরিচিত ব্যক্তির মঙ্গলের জন্য সরল বিশ্বাসে যে কাজ করা হয় তা অপরাধ নয়। 91 ধারা অনুসারে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে এমন কোনো কাজ করা হয় যেখানে তার সম্মতি নেওয়া অসম্ভব ছিল, এরূপ কাজ অপরাধ নয়। 93 ধারা অনুসারে সরল বিশ্বাসে নেওয়া সংবাদের ভিত্তিতে কোনো ব্যক্তির ক্ষতি হলে তা অপরাধ হবে না। 94 ধারা অনুসারে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ ছাড়া ভয়ভীতি ও হুমকির কারণে বাধ্য হয়ে করা কাজ অপরাধ নয়। 95 ধারা অনুসারে সম্ভাব্য বা তুচ্ছ ঘটনা অপরাধ হলেও শাস্তি দেওয়া যাবে না। 96 ধারা অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগজনিত কোনো কাজ অপরাধ নয়। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে দণ্ডবিধির প্রাসঙ্গিক বিধানসমূহ দোষীমন এবং অপরাধমূলক কাজ উভয় একত্রে না থাকার কারণে ফৌজদারি দায়তে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার অধিকার বলতে কী বুঝো? আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি আলোচনা করো। আত্মরক্ষার অধিকার, রাইট টু প্রাইভেট ডিফেন্স। আত্মরক্ষার অধিকার কথাটির অর্থ হলো নিজেকে রক্ষা করার অধিকার। আইন প্রত্যেকটি মানুষকে যে কোনো ধরনের বিপদ হতে নিজেকে রক্ষা করার জন্য অধিকার প্রদান করেছে, আর আইনে প্রদত্ত এরূপ অধিকারকেই বলা হয় আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি। আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি আলোচনা করতে হলে আমাদেরকে দেখতে হবে কতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় এবং কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। তাহলে আত্মরক্ষার অধিকারের পরিধি আমাদের নিকট স্পষ্ট হয়ে যাবে। দণ্ডবিধি 1860 এর 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার অধিকার সম্পর্কে বলা হয়েছে। 96 ধারায় বর্ণিত আছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়। 97 ধারায় বর্ণিত আছে যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে নিজের শরীর বা অন্যের শরীর এবং নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য। 98 ধারায় বর্ণিত আছে যে অপ্রকৃত বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। 99 ধারায় বর্ণিত আছে যে সরকারি কর্মচারী কৃতকাজ মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি না করলে তার বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 100 ধারায় বর্ণিত আছে যে 6টি ক্ষেত্রে মানুষের দেহের বা শরীরের উপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো যাবে, যথা এরূপ আক্রমণ যা মৃত্যুই ঘটাতে পারে সেক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে।
যেক্ষেত্রে গুরুতর আঘাতের আশঙ্কা থাকে সেক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে। দর্শনের অভিপ্রায়ে আক্রমণ করিলে সেক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে। অপ্রাকৃত কাম লালসা চরিতার্থকরণের অভিপ্রায়ে আক্রমণ করিলে সেক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে। মনুসরণ বা অপহরণের অভিপ্রায়ে আক্রমণ করিলে সেক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে। বেআইনিভাবে আটক করিয়া রাখার অভিপ্রায়ে আক্রমণ করিলে সেক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে। 101 ধারায় বলা হয়েছে, বর্ণিত আছে যে শরীর রক্ষায় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ধরনের আঘাত দেওয়া যেতে পারে। 102 ধারায় বর্ণিত আছে যে শরীরের প্রতি বিপদের আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে আত্মরক্ষার অধিকার আরম্ভ হয় এবং যতক্ষণ পর্যন্ত আঘাতের আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার অধিকার বলবৎ থাকে। 103 ধারায় বর্ণিত আছে যে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত 4টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো যায়, যথা দস্যুত সংগঠন করা হলে, রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করলে, বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণ স্থানরূপে ব্যবহৃত হয় এমন ইমারত, তাঁবু বা জাহাজে অগ্নিকাণ্ডের মাধ্যমে ক্ষতি অনুষ্ঠিত হলে, এরূপ অবস্থায় চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশকালে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকলে। 104 ধারায় বর্ণিত আছে যে ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ধরনের আঘাত দেওয়া যাইতে পারে। 105 ধারায় বর্ণিত আছে যে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারে সম্পত্তি বিপন্নকারী আতঙ্ক আরম্ভ হইবার সঙ্গে সঙ্গে আরম্ভ হয় এবং অপরাধকারী পলায়ন না করা পর্যন্ত বা সরকারি সাহায্য লাভ না করা পর্যন্ত বা সম্পত্তি পুনরুদ্ধার না করা পর্যন্ত অব্যাহত থাকবে। 106 ধারায় বর্ণিত আছে যে নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হইবার সম্ভাবনার ক্ষেত্রে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। সুতরাং উপরোক্ত আলোচনার এই সিদ্ধান্তে উপনীত হয় যে দণ্ডবিধির অধীন আত্মরক্ষার অধিকার নির্দিষ্ট পরিধি আছে, যার অতিরিক্ত প্রয়োগ করা যাবে না। প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তা অপেক্ষা অধিক ক্ষতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এরপরের প্রশ্ন হচ্ছে, অপরাধ সংগঠনের সহায়তা অ্যাবেটমেন্ট বলতে কী বোঝায়? অপরাধ সংগঠনের সহায়তা বা অ্যাবেটমেন্ট দণ্ডবিধি 1860-এর 107 ধারায় অপরাধ সংগঠনের সহায়তা বা অ্যাবেটমেন্ট সম্পর্কে বর্ণিত আছে। উক্ত ধারায় বলা হয়েছে যে অপরাধে সহায়তা করা অর্থাৎ অ্যাবেটমেন্ট শব্দের অর্থ অপসহায়তা, প্ররোচনা, উস্কানি, অপরাধ কার্যে উদ্বুদ্ধ বা সাহায্য করা। এক কথায় অপরাধ কার্যে সহায়তা করাই অ্যাবেটমেন্ট। দণ্ডবিধি 1860-এর 107 ধারায় 3টি উপাদানের কথা উল্লেখ আছে, যথা প্ররোচিত করা, ষড়যন্ত্রে অংশগ্রহণ করা, কোনো কাজের মাধ্যমে বা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে সহায়তা করে। প্ররোচিত করে যে সমস্ত কাজ করলে অপরাধ হয় সে সমস্ত কাজ করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইন্ধন দেওয়া বা সমর্থন উত্তেজিত করাকে প্ররোচনা বলে। ষড়যন্ত্রে অংশগ্রহণ করে 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কোনো অপরাধমূলক কাজ করার জন্য ষড়যন্ত্র করলে তারা সবাই অপরাধের সহায়তা করেছে বলে গণ্য হবে। কোনো কাজের মাধ্যমে বা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে সহায়তা করে। অপরাধমূলক কাজটি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করা বা না করার মাধ্যমে সহায়তা করা যায়। অ্যাবেটর প্ররোচনাদাতা অপরাধের সহায়তাকারীকে। অ্যাবেটর প্ররোচনাদাতা অপরাধের সহায়তাকারী দণ্ডবিধি 1860-এর 107 ও 8 ধারা একত্রে পাঠ করলে অপরাধের সহায়তাকারী সম্পর্কে জানা যায়। সাধারণ অর্থে যিনি অপরাধ সংগঠনে সহায়তা করে তাকে প্ররোচনাদাতা বা অপরাধের সহায়তাকারী বলে, যথা যিনি প্ররোচনা দেন, যিনি অপরাধের সংগঠনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, যিনি কোনো কাজ করে বা কাজ করা থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। উপরোক্ত প্রত্যেক অপরাধ সংগঠনের সহায়তাকারী বলে গণ্য হবে। 108 ধারার ব্যাখ্যায় বলা হয়েছে 108 ধারায় অনুযায়ী কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নন সেই কাজ না করেও অপরাধের সহায়তাকারী হতে পারে। যেমন পুলিশের মাধ্যমে মারামারি হচ্ছে, পুলিশ
সেখানে কিছু না করে দাঁড়িয়ে রইল, এখানে পুলিশ অপরাধের সহায়তাকারী বলে গণ্য হবে। অ্যাবেটমেন্ট কি পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ, বা কোন আইনের কোন ধারায় অপরাধ সংগঠনের সহায়তার জন্য শাস্তির বিধান আছে? অ্যাবেটমেন্ট এর জন্য নির্ধারিত শাস্তি কি? অ্যাবেটমেন্ট এর জন্য আইনে কি পরিমাণ শাস্তির বিধান আছে? অ্যাবেটমেন্ট দণ্ডবিধির ধারা 109 থেকে 120 পর্যন্ত বিভিন্ন প্রকার অ্যাবেটমেন্ট এর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 109 ধারায় বলা হয়েছে প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হলে কিভাবে শাস্তি নির্ধারণ করতে হবে। তবে দণ্ডবিধির কোথাও অ্যাবেটমেন্ট এর শাস্তির কথা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। তাই বলা যায় যে অপরাধের সহায়তা করা পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। 109 ধারায় বলা হয়েছে যে অপরাধের সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে সেক্ষেত্রে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। অপরাধের সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে সেক্ষেত্রে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। যেমন খুনের সহায়তা করার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই, এক্ষেত্রে অপরাধের সহায়তাকারী খুনের জন্য দণ্ডিত হবে। বেআইনি সমাবেশ এর সংজ্ঞা দিন, অথবা বেআইনি সমাবেশ বা বেআইনি জনতা অথবা বেআইনি সমাবেশ এর কোন সদস্যদের কি শাস্তি হতে পারে? বেআইনি সমাবেশ দণ্ডবিধি 141 ধারায় বেআইনি সমাবেশ বা বেআইনি জনতার সংজ্ঞা দেওয়া হয়েছে। 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ বা বেআইনি জনতা বলে গণ্য হবে যদি তাদের মধ্যে নিম্নলিখিত সাধারণ উদ্দেশ্য থাকে: অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে তার আইনগত ক্ষমতা প্রয়োগে ভয় দেখানো, কোনো আইন বা আইনগত ব্যবস্থা প্রয়োগে বাধা দেওয়া, কোনো অনিষ্ট বা অপরাধের অনধিকার প্রবেশে বা অন্য কোনো অপরাধ সংগঠন করা, কোনো অপরাধমূলক বল প্রয়োগে বা প্রয়োগের ভান করে কোনো সম্পত্তি অর্জন বা কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা, অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তিকে এমন কাজ করতে বাধ্য করা যা তিনি করতে বাধ্য নন, বা এমন কাজ করা থেকে বিরত রাখা যা তিনি করতে বাধ্য। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি এরূপ সাধারণ উদ্দেশ্য সাধনে কোনো কাজে একত্রিত হলে তা বেআইনি সমাবেশ বা জনতা বলে গণ্য হবে। কোনো সমাবেশ শুরু থেকে বেআইনি নাও হতে পারে। সমাবেশটি প্রথমে আইনগত ছিল, কিন্তু তখনই উক্ত সমাবেশ উপযুক্ত যে কোনো উদ্দেশ্য দেখা দিলে তখন তা বেআইনি সমাবেশে পরিণত হবে। বেআইনি সমাবেশে সংগঠিত হতে হলে নিম্নোক্ত শর্তসমূহ উপাদান বিদ্যমান থাকতে হবে: কমপক্ষে 5 জন সদস্য থাকতে হবে। 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্যগুলো হতে যে কোনো একটি বিদ্যমান থাকতে হবে। বেআইনি সমাবেশের শাস্তি 143 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 144 ধারা অনুযায়ী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। 145 ধারা অনুযায়ী কোনো বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তাতে যোগদানে যোগ দিলে বা অবস্থান করলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হয়, অথবা বেআইনি সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য কী? যখন সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হয়, 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক কোনো কাজে একত্রিত হলে তা সমাবেশ হিসেবে গণ্য হয়। কোনো সাধারণ বা আইনগত সমাবেশ যদি নিম্নোক্ত উদ্দেশ্য দেখা দেয় তাহলে উক্ত সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হবে: অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে তার আইনগত ক্ষমতা প্রয়োগে ভয় দেখানো, কোনো আইন বা আইনগত ব্যবস্থা প্রয়োগে বাধা দেওয়া, কোনো অনিষ্ট বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ সংগঠন করা, কোনো অপরাধমূলক বল প্রয়োগে বা প্রয়োগের ভান করে
কোনো সম্পত্তি অর্জন বা কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা। অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তিকে এমন কাজ করাতে বাধ্য করা যা তিনি করতে বাধ্য নন, বা এমন কাজ করা থেকে বিরত রাখা বা তিনি করতে বাধ্য। 141 এর মধ্যে বর্ণিত সাধারণ উদ্দেশ্যসমূহ কোনো আইনগত সমাবেশে বিদ্যমান থাকলে উক্ত আইনগত সমাবেশ বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে। বেআইনি সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্যসমূহ। বেআইনি সমাবেশ বা দাঙ্গা। বেআইনি সমাবেশ এর সংজ্ঞা 141 ধারায় বলা হয়েছে। দাঙ্গা এর সংজ্ঞা 146 ধারায় বলা আছে। 5 বা ততোধিক ব্যক্তি সাধারণ উদ্দেশ্য সাধনে কোনো কাজে একত্রিত হলে তা বেআইনি সমাবেশ বলে গণ্য হবে। বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য সাধনে বা এর কোনো সদস্য সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বল প্রয়োগ করলে দাঙ্গার সৃষ্টি হয়। তুলনামূলক কম সহিংসতা থাকে, তুলনামূলক অধিক সহিংসতা দেখা যায়। শাস্তি সম্পর্কে 143 ধারায় বলা হয়েছে। শাস্তি সম্পর্কে 147 ধারায় বলা আছে। বেআইনি সমাবেশ এর শাস্তি অনধিক 6 মাস পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। দাঙ্গা এর শাস্তি অনধিক 2 বছর পর্যন্ত অর্থদণ্ড, উভয়দণ্ড বা উভয়। কোনো সাধারণ বা আইনসম্মত সমাবেশ বেআইনি সমাবেশে রূপান্তরিত হতে পারে। কোনো বেআইনি সমাবেশ সহিংসতা বা উগ্রতার দ্বারা দাঙ্গায় রূপান্তরিত হতে পারে। আসামিকে বেআইনি সমাবেশের সদস্য হবার শাস্তি দেওয়ার ক্ষেত্রে দেখাতে হবে যে উক্ত সমাবেশ 141 ধারায় বর্ণিত সাধারণ উদ্দেশ্য ছিল। আসামিকে দাঙ্গার অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এটি দেখাতে হবে যে উক্ত অবস্থায় 141 ধারার অধীনে বেআইনি সমাবেশ হতে সৃষ্ট। তো আজকের এ পর্যন্তই। এরপরে গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আর আমার উক্ত সাজেশন যদি আপনার পেতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এই শিটে দেওয়া আছে 01710164299 আপনারা নক করলে আমি দিতে পারবো। তো আজকের এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।